ওম ক্রিং কালিকায় নমঃ। কালী মন্ত্রে দীক্ষিত হোক বাংলাদেশ, অনেকেই বলছেন, আমরা বলছি না, অনেকেই বলছেন। কেন বলছেন বলুন তো? কারণ এই কালী অন্য কালী। তবে হ্যাঁ, শাস্ত্রমতে যে এই শ্লোকটা আমি বললাম বা যে কালী মন্ত্রটার কথা আমি বললাম, শাস্ত্রমতে তার মানে হচ্ছে যে কালীর এই মন্ত্র, মানে শক্তির দেবী কালীর এই মন্ত্র জপ করলে যে কোনো ব্যক্তির শুদ্ধ চেতনা ফিরে আসে। মানে যাদের ধরুন চেতনা চলে গিয়েছে তাদেরও চেতনা ফিরে আসে। আর এখন এই লাগাতার আমরা যারা এই অনুষ্ঠান করছি, হাল্লাবোল করছি, দেখছেন যাকে নিয়ে কথা বলছি, যে দেশ নিয়ে কথা বলছি, কেন যেন মনে হচ্ছে কেউ কেউ তার ওই শুদ্ধ চেতনাটা হারিয়ে ফেলেছেন। কাজে সেই চেতনা লাভ করতে গেলে যদি এই কালীর মন্ত্র জপ করেন কেউ, ক্ষতি কি? আমি দেবারতী হাল্লাবোল আপনাদের সঙ্গে রয়েছি। আর আজকে যে কালীর কথা বলবো সেই কালী পড়শি দেশের পাঁজরে হৃৎপিণ্ডে ভয় ধরাবে বইকি। কেন বলছি বলুন তো? কারণ এই কালীর ফুল ফর্ম যদি বলি, সেটা হচ্ছে কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর, যার শর্ট ফর্ম হচ্ছে কালী। এবার একটু দেখাই আপনাদের কেন বলছি এই কালীর কথা, আর এই কালী কে বা কি। এই কালী হচ্ছে গোপনাস্ত্র। সেই গোপনাস্ত্রের ব্যবহার সবসময় করেনি ভারত, কিন্তু যখন করেছে তখন ওই বলে না যে একেবারে তাবার তোড় পারফরমেন্স, তাবার তোড়। একটু দেখাই আপনাদের সেই ছবি এবং একটু বলার চেষ্টা করি যে কালী কি করতে পারে। দেখুন, এই গোপন অস্ত্রের আওতায় রয়েছে যে কোনো ধরনের স্টিল প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং ড্রোন, শত্রু দেশের স্যাটেলাইটের যে কোনো রকমের ইলেকট্রনিক সরঞ্জাম ধ্বংসে সক্ষম এই কালী। এক্ষেত্রে যেটা করতে পারে এই কালী খুব তাৎপর্যপূর্ণ। সেই জায়গাগুলো যদি আমি আলাদা আলাদা করে বলি তাহলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু চট্টগ্রামের গোটা পাহাড় হুড়মুড় করে ভেঙে পড়তে পারে যদি এই কালীর প্রয়োগ করা হয়। আমরা জানি পেনের কালী তরবারির থেকেও শক্তিশালী হয়, আর এই কালী কতটা শক্তিশালী তার আন্দাজ পড়শি দেশ করতে পারছে কিনা জানি না। হ্যাঁ, অন্য আরেকটি পড়শি দেশ করতে পারছে ঠিকই, কারণ সেই পড়শি দেশে অলরেডি কিছু জঙ্গি এই কালীর শিকার হয়েছিল, সে এক সময় ছিল বলে। যাই হোক, একদিকে তো এই সমরাস্ত্র, এই যুদ্ধাস্ত্র, এই সমস্ত কিছুর হুঙ্কার রয়েছে, বলা ভালো চেতাবনী রয়েছে, আর তার পাশাপাশি মায়ানমারের মংডু পেরিয়ে বাংলাদেশের জলসীমার কাছে আরাকান আর্মি পৌঁছে গিয়েছে। মায়ানমারের মংডু পেরিয়ে বাংলাদেশের জলসীমার কাছে আরাকান আর্মি পৌঁছে গিয়েছে একদিকে, আর একদিকে এই মুহূর্তে একেবারে সীমান্ত এলাকায় ভারতের যুদ্ধ বিমান চক্কর কাটছে। এই অবস্থায় বড় বড় কথা বাংলাদেশের, বড় বড় কথা এই বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর প্রাক্তন কর্তাদের, বড় বড় কথা রাজনীতিবিদদের, সেগুলো শুনতে কিরকম একটা লাগে। কেনই বা শুনবো বলুন তো? বিশ্বের 4 নম্বর শক্তিধর দেশ, সামরিক ক্ষেত্রে 4 নম্বর শক্তিধর দেশ যখন 37 নম্বর দেশের সঙ্গে কথা বলে, তখন সেই দেশটার বোঝা উচিত যে কোন দেশের সঙ্গে কথা বলছে। সমরাস্ত্রে সজ্জিত এই দেশটার কি কি রয়েছে, কারা রয়েছে। যাই হোক, এবার শোনাই যে এত কিছু জানার পরে, দেখার পরে রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি, এই বিএনপির নেতৃত্ব তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন। যাই হোক, আমি শোনাবো সেটা, কিন্তু তার আগে এই যে আমি কালীর কথা বলছিলাম, এই কালীর কি করার ক্ষমতা, কতদূর কার্যকারিতা, এগুলো একটু আপনাদের প্যানেলের শুরুতে জানিয়ে নিই। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, তার একটি প্রতিবেদন একটু সংক্ষেপে দেখাবো কি করতে পারে কালী। দেখুন,
অপারেশন হোয়াইট ওয়াশ, এই অপারেশন হোয়াইট ওয়াশের একটা বার্তা বোধহয় পাকিস্তান পেয়েছে, অর্থাৎ হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের কিছু। এবং আইএসআই মারফত আমাদের তথ্য আসছে, বাংলাদেশ আর্মির কাছে যে তথ্য পৌঁছয়, এরপরে নির্দিষ্টভাবে যাবতীয় যে বিজিবি এবং রিজার্ভ ফোর্সকে তারা সীমান্তে পাঠাচ্ছে সীমান্তকে সুরক্ষিত করার জন্য। কয়েক বছর আগে এটা সিয়াচেনের যে পাক অধিকৃত অংশটি রয়েছে, যেটাকে বলি আমরা গিয়ারি সেক্টর, এই গিয়ারি সেক্টরে একটা পাক বেস ক্যাম্প ছিল এবং আমাদের ইন্টেলিজেন্স সূত্রে খবর এসেছিল যে এখানে পাক আর্মির সঙ্গে অন্তত বেশ কিছু চূড়ান্ত নাশকতাকারী জঙ্গি জড়ো হয়েছে যারা ভারত অনুপ্রবেশের চেষ্টা করবে। এবং এটা জানার পর ঠিক মানে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ওই বেস ক্যাম্পের ওপরে বিশাল যে গ্লেসিয়ারটা ছিল হিমবাহ বিশাল সাইজের, সেটি মানে কয়েক সেকেন্ডের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 129 জন পাক আর্মি জওয়ান অফিসার তারা সঙ্গে সঙ্গে পিষে যান এবং সঙ্গে জঙ্গিদেরও মৃত্যু হয়েছিল। এরপর পাকিস্তান সরকার দাবি করেছিল যে ঘটনাস্থল ঘুরে তারা কার্বন পেয়েছেন, এক ধরনের বিশেষ কার্বন, যে কার্বনটায় ওই অংশে সূর্যের আলোকের মতো তেজ তৈরি করা হয়েছিল। কিন্তু যখন পাকিস্তান আর্মি দাবি করেছিল তখন ভারত দেখিয়েছিল যে এই ঘটনাস্থলের 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ার আর্মির কেউ ছিল না, একদম তথ্য দিয়ে। তাহলে কোন সে অদৃশ্য শক্তি? এরপর তোমাকে আরো একটা তথ্য জানাবো যে প্রয়াত আমাদের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কালি বলে যে অস্ত্র আমরা বলছি, কিলো অ্যাম্পিয়ার লিনার ইনজেক্টর কালি, এই অস্ত্র কি ভারতে সত্যি আছে, তখন তিনি উত্তরে বলেছিলেন লিখিতভাবে যে এটা সংবেদনশীল একটা বিষয়, জাতীয় স্বার্থে আমরা কিছু বলবো না। অর্থাৎ অস্ত্র আছে, জাতীয় স্বার্থে তারা বলবেন না, গোপন অস্ত্র আমাদের গোপনে রাখা উচিত। যেটুকু আমরা বলার চেষ্টা করব, এই অপারেশন যেটা হিমবাহ গ্লেসিয়ারটা ভেঙে পড়েছিল, পাক আর্মি ধূলিসাৎ হয়েছিল, পাক বেস ক্যাম্প ধূলিসাৎ হয়েছিল, তারপর থেকে ওই হেয়ারি সেক্টরে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু মোবাইল পেট্রোলিং চলে, কিন্তু পার্মানেন্ট কিছু এখনও পাকিস্তান রাখার সাহস দেখায়নি। এটার কারণটা হচ্ছে, তোমাকে বলে রাখি যে নির্দিষ্টভাবে এই অপারেশনটার নাম ছিল অপারেশন হোয়াইট ওয়াশ বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। এবং এই অপারেশন হোয়াইট ওয়াশের আতঙ্কে এখন এন্টার বাংলাদেশ আর্মি ভুগছে। কারণ তোমাকে বলে রাখি যে এই কালি বা কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর যেটা ভাবা অ্যাটমিকের বিজ্ঞানীরা বানিয়েছেন ডিআরডিওর সঙ্গে, সেটা 80 পাওয়ার থেকে শুরু হয়েছিল, এখন 5000 সেটা অ্যাম্পিয়ারে আছে এবং 10,000-এর পরীক্ষা নিরীক্ষা চলছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। এর থেকে বেশি আমরা ডিসক্লোজ করা উচিত নয়। এবং এটা নির্দিষ্টভাবে কোনোভাবেই এটা কোনো লেজার বিমকে নিক্ষেপ করে না, আবারও বলছি লেজার বিম নিক্ষেপ করে না, এটা ইলেকট্রনিক বিম নিক্ষেপ করে, যেটা জানা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন রাজ্যে গোপনীয়তা বজায় রেখে বলার চেষ্টা করব। এবং যদি এই ধরনের আমরা এই বিশেষ ধরনের এই মেশিনটিকে আমরা ইনস্টল করি এই আমাদের পূর্ব সীমান্তে, তাহলে বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন সূত্রে জানতে পারছি যে চট্টগ্রামের যে পাহাড় আছে তাতে যদি 1 মিনিট মতো এই স্পেশাল ইলেকট্রনিক বিম আমরা নিক্ষেপ করি, তাহলে চট্টগ্রামের পাহাড় একটাও অস্ত থাকবে না, মুহূর্তে ভেঙে পড়বে। দেখুন, প্রত্যেক দিন এই এপিসোডগুলো আমরা করছি, আর যতটুকু জাতীয় স্বার্থকে বিঘ্নিত না করে যতটুকু তথ্য রাখা যায়, সামনে পেশ করা যায়, ভারতবাসী বাংলাদেশবাসী উভয়ের জন্যই এই তথ্যগুলো আমরা পেশ করছি, সমরাষ্ট্রের কথা বলছি। কিন্তু তারপরেও বাংলাদেশের কেউ কেউ, কখনো কোনো রাজনীতিবিদ, কখনো কোনো প্রাক্তন সেনাকর্তা, কখনো কোনো ধর্মগুরু এমন এমন কথা বলছেন যে সত্যি মনে প্রশ্ন জাগছে যে একটু আত্মসমালোচনা করা জায়গাটা কি বাংলাদেশের একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। কেন বলছি এ কথা, আমি আসবো সেখানে। যা সেই মানে আমি বলবো যে 71-এর যুদ্ধে, আমি আগের দিনও আপনাদের বলছিলাম যে গাজী ধ্বংস করার পেছনে যে বিরাট ভূমিকা, এইগুলো শোনার পরেও বিমলবাবু, বাংলাদেশের যারা প্রাক্তন মেজর, সেনাকর্তা ইত্যাদি রয়েছেন, তারা তো একযোগে কথাটাই বলে চলেছেন সমানে, 7 সিস্টার দখল করে নেব, কলকাতা দখল করে নেব, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব। যাই হোক, আমি আসবো সেই বিষয়ে, কিন্তু তার আগে মনিরুল সাহেবের কাছে আসবো এবং তারও আগে একটু শোনাতে চাইবো আমি যে কথা বলছিলাম, যে এই 7 সিস্টার দখলের হুমকি এবার দিচ্ছেন বিএনপি নেতা আবদিন ফারুক। ইনি বলছেন যে ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবেড়িয়ায় যথেষ্ট, ষড়যন্ত্র আপনারা যতই করেন কোনো লাভ হবে না। কেন বিএনপি নেতাদের মনে হচ্ছে আমরা ষড়যন্ত্র করছি, ভারতবাসী ষড়যন্ত্র করছে, ভারত সরকার ষড়যন্ত্র করছে, আমি জানি না। বাংলাদেশে হাসিনার কিছু প্রেতাত্মা এখনো রয়েছে, এই হুঁশিয়ারি
বিএনপির নেতার এই হুঁশিয়ারি ভারতকে, আমি জানি না, উনি একথা বলছেন যে এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সে হতেই পারেন, কে হবেন সেটা বড় কথা নয়, কিন্তু আবদিন ফারুক এই জায়গাটা তৈরি হচ্ছে কি করে, এই কথা বলার মতো সাহস কেন দেখাচ্ছেন যে সেভেন সিস্টার দখল করে নেওয়ার কথা ব্রাহ্মণবেড়িয়া যথেষ্ট। বিএনপির যে নেতা আমাদের সঙ্গে রয়েছেন মনিরুল ইসলাম রবি, আমি তার কাছে আসবো অবশ্যই, কিন্তু তার আগে একটু শুনিয়ে নি, মনিরুল সাহেবকেও শোনাই আবদিন ফারুক কি বলছেন, দেখুন। হিন্দুস্তান কি চায়? এখন তো শেখ হাসিনা, এখন তো শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে। তাই ভয় কিসে? চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো আর এইট সিস্টার বানাবে। কল্পনা করেই গেছেন, কোনো লাভ হয় নাই। আপনি তাই না করে এখন তাকে আশ্রয় দিয়েছেন, আবার ষড়যন্ত্রের সহযোগিতাও করছে। বাংলাদেশের মানুষ গরিব, বাংলাদেশের মানুষ আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আমরা লাগবে না, আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকেই যথেষ্ট। আজকে আরো দয়া করেন, ভালো হয়ে যান, বাংলাদেশকে দিয়ে মাথায় গেলাম, কারণ ডক্টর ইনোজ বলে দিয়েছে পাশেই সেভেন সিস্টার। আমরা মাথা কামাতে চাই না। আমার দেশ স্বাধীন দেশ, আমি স্বাধীনভাবে বাস করতে চাই, আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই, আমি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চাই, কারো হস্তক্ষেপ কামনা করি না। যে হস্তক্ষেপের দ্বারা 2014 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ভোট করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এই হচ্ছে ভারতকে হুমকি বিএনপি নেতা আবদিন ফারুকের। আমি মনিরুল সাহেবের কাছে আসবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি রাজনীতিবিদ এবং যুব নেত্রী রাজন্না হালদার আমাদের সঙ্গে যোগদান করেছেন এই অনুষ্ঠানে। রাজন্নাকেও স্বাগত জানাই, আমি আসবো রাজন্নার কাছেও, কিন্তু শুরুতে একটু মনিরুল সাহেবের কাছে যাই। মনিরুল সাহেব, আমি এইটা বুঝতে পারছি না যে এই যে আবদিন ফারুক বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, তার আগে ভোট হতে হবে, তারপরে তারেক রহমানকে জিতে আসতে হবে, তারপরে প্রধানমন্ত্রী হওয়া, নির্বাচন হওয়া, সেটা নিশ্চয়ই আপনাদের দলীয় বিষয়, কে হবেন তারপরে সেইটা হবে। যখন এরকম একটা প্রকাশ্য সভায় আবদিন ফারুকের মতো নেতৃত্ব একথা বলছেন জোর গলায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তখন আবারও তো সেই পরিবারতন্ত্রের একটা অভিযোগ ওঠে, নেপোটিজমের একটা অভিযোগ ওঠে। তাহলে আমি জানতে চাই যে মনিরুল ইসলাম রবি কেন হবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী, কেন তারেক রহমান? তার একটা বংশগত পরিচয় রয়েছে যে উনি বা ওনার বাড়ি থেকেই এই দলটার জন্ম, সেই কারণে। আপনাকে এবং আপনার টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দল বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে, আমাকে যারা দেখছেন দেশে এবং প্রবাসে, ভারতবর্ষে, সকলকে আপনার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যটা অত্যন্ত সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হবে, সেটা তো রাজীব গান্ধীর আইডেন্টিটির প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী একজন রাজনীতিবিদ, কংগ্রেসের, তিনি এখন বিরোধী দলের নেতা সংসদে। সে যদি তার যোগ্যতায় 240 সিটের বেশি আপনার আদায় করে নিতে পারা বা বিজয়ী হয় এটা আপনাদের সংসদ, তাহলে অবশ্যই তার দলের সদস্যরা যদি ওনাকে নমিনি করে, মনোনীত করে, তাহলে উনি প্রধানমন্ত্রী হবেন। তাতে নেহেরু পরিবারকে এখানে নিয়ে আসার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ঠিক তেমনি বাংলাদেশের আজকের রাজনীতির প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, উনি ওনার যোগ্যতার বলেই প্রধানমন্ত্রী হতে পারেন। সেহেতু এখানে এটা হলেই যে জিয়া পরিবারের সদস্য তাকে ট্যাগ দিয়ে তার
রাজনৈতিক কেরিয়ার এবং তার যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটাকে ম্লান করে দেওয়া, এটাও একটা আমরা ষড়যন্ত্রের অংশ মনে করি। সেহেতু এ বিষয়ে আমার আর বক্তব্য নাই দিদি। 53 বছরের দল, আপনাদের কতটা গ্রহণযোগ্যতা রয়েছে এই মুহূর্তে দেশটাতে? বিএনপি তো এখন লার্জেস্ট পার্টি অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের সকল প্রান্তে সকল অংশে বিএনপির তৃণমূল পর্যায়ে দলীয় কমিটি আছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড লেভেল, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং সেন্ট্রাল কমিটি সব জায়গায় বিচরণ করছে বিএনপি, এবং বিএনপির সেই শক্তি এবং সামর্থ্য আছে যে বিএনপি রাষ্ট্র গঠনে এবং নির্বাচনে বিজয়ী হওয়ার মতো তাদের সেই সামর্থ্য দলীয়ভাবে অবশ্যই রাখে বিএনপি, এবং বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। কিন্তু এই উপদেষ্টা, মানে এই মুহূর্তে যে সরকারটা চলছে আপনাদের দেশে, তার যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তার মধ্যে অন্যতম পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান, তিনি তো বলছেন যে 53 বছরে আপনারা কি করলেন? এতগুলো বছর ধরে যদি রাজনীতিবিদরা সংস্কার করতেন যদি, তাহলে তো তাদেরকে আজকে এই দায়িত্বটা নিতে হতো না। এই সংস্কারগুলো আপনারা ছেড়ে রেখেছিলেন, রাজনীতিবিদরা ছেড়ে রেখেছিল এই উপদেষ্টা মণ্ডলীর ওপরে, এই সরকারটার ওপরে ছেড়ে রেখেছিলেন। আমি একটু শোনাতে চাইবো রেজওয়ান হাসানের বক্তব্য, কি বলছেন উনি আপনাদের সম্পর্কে, একটু শুনুন। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা, এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন। তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে? সেটা তো আপনাকে বলতে হবে। তাহলে শব্দ দূষণ নিয়ে গুলশান সোসাইটিকে কেন অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে? এটা তো উত্তর দিতে হবে। এবং তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা। কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে, সফলতার সাথেই করছিলাম। তো তাহলে যারা আজকে নির্বাচন চাচ্ছেন, তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, তারা যদি সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন, তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তাহলে কেন তারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল? কেন তাহলে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে না? কি বলবেন? ধন্যবাদ দিদি। কি বলবেন? জি ধন্যবাদ, আমি দেখলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই উপদেষ্টা, 53 বছরে রাজনীতিবিদরা কিছুই করতে পারে নাই। ওনাকে স্মরণ রাখা উচিত যে 30 লক্ষ শহীদ এর রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের রাজনীতিবিদরা এই দেশে একটি পতাকা নিয়ে এসেছে, একটি রাষ্ট্র গঠন করেছে, যেখানে দাঁড়িয়ে উনি এখন বক্তব্য রাখছেন। এই 53 বছর আমাদেরকে কাজ করতে হয়েছে এই ধরনের রেজওয়ানা হাসানের মতো লোকদেরকে আপনার ট্রেন্ড করেছি, শিক্ষা দীক্ষা দিয়েছি, উকিল বানিয়েছি এবং একটা এনজিও করার সুযোগ করে দিয়েছি। এই সমস্ত কাজ করতে যে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত কাজগুলি শেষ করতে পারিনি, সেহেতু উনি দায়িত্ব নিয়েছেন, উনি এখন করবেন বলে আমরা আশা রাখি জনগণ। একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই দিদি, যে ইনি হলো পরিবেশের জলবায়ুর বিষয়ে দেখাশোনা করেন। তিনি আমাদের দেশ থেকে কৃত্রিম যে পলিথিন যেটাকে আমরা বলি, সেটা তুলে দিয়ে ন্যাচারাল জিনিসপত্র, ব্যাগ আমাদেরকে সরবরাহ করবে। কিন্তু আজকে 2 মাস হয় তিনি একটা ডেডলাইন দিয়েছিলেন, তিনি বাজার থেকে পলিথিনের যেই ব্যাগ আছে সেগুলি প্রত্যাহার করে নিয়ে যাবে। আমরা এখনো বাজারে গেলে পলিথিনের ব্যাগে করে সদাই নিয়ে বাড়ি ফিরি, তিনি এখানে ব্যর্থ হয়েছে। এটা সিস্টেমটা চালু করেছিল বিএনপি 2001 সাল থেকে 6 সালে যখন সরকারে ছিল। আব্দুল্লাহ নোমান সাহেব পরিবেশ মন্ত্রী ছিলেন, তিনি এই প্রথম
এই সিস্টেমটা তৈরি করছিলেন এবং তিনি পাট থেকে উৎপাদিত চটের যে ব্যাগ সেগুলি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেছিলেন জনগণকে, এবং সারা দেশ থেকে আমাদের যে শপিং মলগুলি এবং মার্কেট আছে সেখান থেকে পলিথিন নিষিদ্ধ করে প্রত্যাহার করে নিয়ে সক্ষম হয়েছিল বিএনপি সরকার। কিন্তু বর্তমান যিনি দায়িত্বে আছেন তিনি কথা দিয়েও কথা রাখেননি এবং উনি এটা প্রত্যাহার করে নিতে পারেন নাই। 2, তিনি বলেছে যে রাজনীতিবিদরা কি প্রস্তাবনা নিয়ে এসেছেন, কি তারা বলতে চান। আমরা বিএনপি আমাদের দল 31 দফার সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছি। এটা ওনার সরকারের আমলে নেই, যখন শেখ হাসিনার সরকার থেকে 2 বছর আগেই আমরা আমাদের জোটগতভাবে নির্বাচন করার জন্য আমরা এই প্রস্তাবনা নিয়ে এসেছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য। অতএব রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাবনা সেটা আমরা আরও 2 বছর আগেই উপস্থাপন করেছি, এবং বর্তমান যারা আপনার এই অনির্বাচিত সরকার আছে তাদের কাছেও আমরা এই প্রস্তাবনার কপি উপস্থাপন করেছি আমাদের প্রতিনিধি দল গিয়ে। আমরা করতে পারিনি এ কথাটা উনি যেভাবে ঢালাওভাবে বলছেন, এটা হলো রাজনীতিবিদদের সাথে একটা প্রতারণা করার সামিল। কারণ পৃথিবীতে দিদি যত অর্জন সব রাজনীতিবিদদের। রাষ্ট্র তৈরি হয়েছে, রাষ্ট্রের যত স্থাপনা দেখেন সংগঠনে এইরকম একটা তকমা কেন বারবার দেওয়ার চেষ্টা হয়েছে আমাদের কাছে খুব সহজেই বিষয়টা অনুমেয়, খুব স্পষ্ট। কিন্তু কি বলা হচ্ছে, একবার মাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, তার জন্য কোনো আইনজীবী না পাওয়া সেটা একরকম, কিন্তু তারপরেও ইসকন সম্পর্কে এটা যদি গোটা বাংলাদেশের অভিরুচি হয় তাহলে সেটা অ্যালার্মিং। আমি সেই কারণে বলছি কথাটা। একটা ছোট্ট রিয়াকশন আমি আসবো, ভালো করে দিই, একটা রিয়াকশন একটু শুনে আমি তাহলে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বারবার বলছি। দেখুন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। আর ভারতীয়দের লাথি মারার হুঙ্কার বাংলাদেশিরা যারা দিচ্ছেন, আমি সেই প্রতিক্রিয়া হয়তো সময়ের অভাবে দেখাতে পাচ্ছি না, একটু সাবধানে থাকবেন।